একজন ব্যর্থ কণ্ঠশিল্পী এক রহস্যময় বৃদ্ধার সঙ্গে দেখা হওয়ার পর বুঝতে শুরু করেছিল, শব্দ শুধু শোনা যায় না, কিছু কিছু শব্দ মানুষের জীবনও বদলে দিতে পারে। আর সেই শব্দের উৎস ছিল এক অদ্ভুত তান্ত্রিক শক্তি, দেবী মাতঙ্গীর শক্তি। এই ছিল বিনা পানির কণ্ঠ কাহিনীটির প্রথম পর্ব, টিয়া পাখির ডাকের সারাংশ। আর আপনারা যদি এখনও প্রথম পর্বটি না শুনে থাকেন, তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে দেওয়া রইল। সেদিন আমি প্রথমবার সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি বুঝতে শুরু করেছিলাম মানুষ শুধু আমার গল্প শুনছে না, আমার শব্দের ভেতর দিয়ে অন্য কিছু ছড়িয়ে পড়ছে। নমস্কার, ইচ্ছেডানা ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন বিনা পানির কণ্ঠ এই কাহিনীটির দ্বিতীয় পর্ব, শব্দের মধ্যে অন্য কেউ। সেই অচেনা রহস্যময় বৃদ্ধার সঙ্গে দেখা হওয়ার পরের দিনই সকালবেলা প্রথম বুঝতে পারলাম আমার ভেতরে কিছু একটা বদলাতে শুরু করেছে। ঘুম ভাঙার পর বিছানা থেকে নামতে গিয়েই মনে হলো মাথার ভেতরে যেন দুটো আলাদা কম্পন ঘুরে বেড়াচ্ছে। একটা খুব কোমল, মায়াময়, যেন অনেক দূরে বসে কেউ ধীরে ধীরে বীণা বাজাচ্ছে। আর অন্যটা গভীর, ভারী, গম্ভীর। মনে হচ্ছিল ডমরু বা মৃদঙ্গের মতো কোনো শব্দ আমার মাথার ভেতরে ক্রমাগত আঘাত করে চলেছে। আর এই দুটো শব্দ একসঙ্গে মিশে মাথার মধ্যে অদ্ভুত সব বর্ণ, শব্দ আর বাক্যের জন্ম দিচ্ছিল। ছোটবেলায় কোথাও পড়েছিলাম নাদ ব্রহ্ম। এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটা সৃষ্টিই নাকি এক একটা কম্পনের ফল। মানুষ, গাছ, নদী, এমনকি অন্ধকারেরও একটা নিজস্ব শব্দ আছে। সেদিন প্রথমবার মনে হলো আমার মাথার ভেতরে যে শব্দগুলো ঘুরছে সেগুলো কি সত্যিই শুধু শব্দ, নাকি অন্য কিছু? ঘর থেকে বেরোতে গিয়েও থেমে গেলাম। হঠাৎ মনে হলো আমাকে এখনই লিখতে বসতে হবে, না লিখলে যেন এর তাড়না থেকে আমি মুক্তিই পাবো না। হাত মুখ না ধুয়েই খাতাটা টেনে নিয়ে লিখতে শুরু করলাম। প্রায় 2 ঘন্টা এক টানা লেখার পর মাথার ভেতরে সেই শব্দ তরঙ্গটা একটু শান্ত হলো। খাতার দিকে তাকিয়ে দেখি একটা রূপকথার গল্প লেখা হয়েছে। আমি নিজেই অবাক হয়ে গেলাম, এই গল্প দিয়ে কী হবে? কিরে, সকাল সকাল কি করছিস? চমকে তাকিয়ে দেখি দরজার কাছে দাঁড়িয়ে আছে সুনন্দা। কলেজ জীবন থেকে ও আমার খুব কাছের বন্ধু। বিভিন্ন ধরনের লোকশিল্প আর হস্তশিল্প সংগ্রহ করার একটা অদ্ভুত নেশা আছে ওর। আমি হেসে বললাম, আয় বস। ঘরে ঢুকেই সুনন্দা বলল, কিরে, কাকিমার সঙ্গে আজ আবার ঝামেলা করেছিস নাকি? কাকিমাকে খুব অদ্ভুত লাগছে আজ। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি যা করি সেটা তো আজ পর্যন্ত কাউকে বোঝাতেই পারলাম না, মায়ের আর দোষ কি? সুনন্দা ব্যাগ থেকে মাঝারি মাপের একটা প্যাকেট বের করে বলল, এই নে, এটা তোর জন্য নিয়ে এসেছি। প্যাকেট খুলে দেখি একটা মাঝারি আকারের নীলচে নটরাজের মূর্তি। মূর্তিটা হাতে নিয়ে আমার চোখ গিয়ে থামল নটরাজের পায়ের নিচে চাপা পড়ে থাকা ছোট্ট বামনাকার মূর্তিটার দিকে। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলতে পারবি এটা কে? সুনন্দা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, না রে, এ
কিন্তু একটা বাচ্চার মতো দেখতে। তবে নটরাজ যে কেন বাচ্চার উপরে দাঁড়িয়ে থাকেন সেটা অবশ্য আমি জানি না। আমি মূর্তিটার দিকে তাকিয়েই বললাম, ওটা বাচ্চা নয়, ওর নাম অপসমার্গ, একজন অসুর। অজ্ঞতা, মানসিক অন্ধকার আর বিকৃত চেতনার প্রতীক। অপসমার্গ যত শক্তিশালী হয়, মানুষ তত নিজের ভেতরের আলো, জ্ঞান, স্মৃতি সব ভুলে যেতে শুরু করে। কিন্তু মজার বিষয় কি জানিস, মহেশ্বরকে হত্যা করেননি, নিজের পায়ের নিচে চেপে ডমরুর শব্দে দমন করেছেন। কেন বলতো? কেন? আসলে অপসমার্গ যদি একেবারেই না থাকে, তাহলে মানুষের স্মৃতিশক্তি অত্যন্ত সতেজ এবং সুতীক্ষ্ণ হয়ে যাবে, আর মানুষ তার শোক, দুঃখ, অতীতের জীবন এইগুলো ভুলে আবার নতুন পথে এগোতে পারবে না, এবং জ্ঞান অর্জন করা অত্যন্ত সহজলভ্য হয়ে যাবে। তাই অপসমার্গের থাকা প্রয়োজন আছে, তবে খুব বেশি নয়। আমি থামলাম। তারপর খুব আস্তে আস্তে বললাম, অর্থাৎ শব্দ অন্ধকারকে জাগিয়েও তুলতে পারে, আবার তাকে শান্তও করতে পারে। কথাগুলো বলতে বলতে হঠাৎ খেয়াল করলাম সুনন্দা কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি হেসে বললাম, কী রে, কী হলো? সুনন্দা ধীরে ধীরে বলল, তুই ঠিক আছিস তো? মানে? না, তোর গলাটা আজকে যেন কেমন অন্য রকম লাগছে। মনে হচ্ছে তুই না, যেন অন্য কেউ কথা বলছে। আমার বুকের ভেতরটা হালকা ঠান্ডা হয়ে গেল, কিন্তু আমি হাসার চেষ্টা করে বললাম, ধুর, এসব আবার হয় নাকি? তারপর আর কোনো বিশেষ কথা না বলেই সুনন্দা চলে গেল। কিন্তু সেদিনের আসল ঘটনাটা তখনও বাকি ছিল। রাত্রিবেলা কোনো উপায় না পেয়ে সকালে লেখা সেই রূপকথার গল্পটাই মাইক্রোফোনের সামনে বসে রেকর্ড করলাম। ভিডিও আপলোড করার কিছুক্ষণ পর থেকেই সব কিছু বদলে যেতে শুরু করলো। কমেন্ট বক্স প্রায় উপচে পড়ছে। কেউ লিখেছে, এত সুন্দর কণ্ঠ আগে তো শুনিনি। কেউ লিখেছে, গল্পটা শুনতে শুনতে মনে হচ্ছিল যেন অন্য এক জগতে চলে গেছি। আবার কেউ লিখেছে, কাঁদতে কাঁদতে এই ভিডিওটা শেষ করলাম। জানেন, আমি স্তব্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পরে মেল বক্সে একটা মেল এলো। খুলে দেখি এক মা লিখেছেন, আমার মেয়ের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে। বহু বছর ধরে স্পিচ থেরাপি করিয়েও তেমন কোনো ফল পাইনি, কিন্তু আজ আপনার গল্প শোনার পর থেকে ও না ভাঙা ভাঙা কথা বলার চেষ্টা করছে। ওর চোখে মুখে যে পরিবর্তন দেখেছি সেটা আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। অশেষ ধন্যবাদ। মেলটা পড়ে আমার হাত পা ঠান্ডায় জমে গিয়েছিল। তারপর একে একে আরও সমস্ত অদ্ভুত কমেন্ট চোখে পড়তে লাগলো। কেউ লিখেছেন, দীর্ঘদিনের কথা না বলতে পারা মানুষ আবার কথা বলার চেষ্টা করছে। কেউ বলছেন, জানেন, বহুদিনের ডিপ্রেশন একটু একটু করে কমে যাচ্ছে। আবার অনেক শিল্পী জানালেন, আমার গল্প শুনতে শুনতে তাদের মাথার ভেতরে নতুন নতুন ছবির জন্ম নিচ্ছে। সব কিছু ধীরে ধীরে আমার বোধ বুদ্ধির সীমার বাইরে চলে যাচ্ছিল, আর সেই সময় থেকে মাথার ভেতরে বীণা আর মৃদঙ্গ যুগল আরও জোরে শব্দ করতে শুরু করলো, আর সেই শব্দ স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগলো। কখনো মনে হতো আমার শব্দের ভিতরে যেন সম্পূর্ণ দুটো আলাদা স্রোত একসঙ্গে বয়ে চলেছে। একটা শান্ত, কোমল, অদ্ভুত মায়াময়, যেন কারো লাস্য, আর অন্যটা প্রচণ্ড, গভীর, অস্থির, ভেতরের সমস্ত অন্ধকারকে ঝাঁকিয়ে তোলার মতো, যেন কোনো অদৃশ্য তাণ্ডব।
আমি বুঝতেই পারছিলাম না মা মাতঙ্গীর শব্দ মানুষকে শান্ত করছে নাকি তাকে ভেতর থেকে বদলে দিচ্ছে। সেদিন সকালে লিখলাম রং, চিত্রকলা আর মানুষের মনের সম্পর্ক নিয়ে। ভিডিও আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই বহু মানুষ জানালেন দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা থেকে তারা ধীরে ধীরে বেরিয়ে আসছেন। কেউ আবার বহুদিন পরে তুলি হাতে নিয়েছেন, কেউ মাটির মূর্তি গড়তে শুরু করেছেন। কেউ লিখেছেন, আপনার গল্প শুনলে মনে হয় মনের মধ্যে জমে থাকা অন্ধকার একটু একটু করে সরে যাচ্ছে। এইভাবেই আমার দিনগুলো কাটতে লাগলো। দিনের বেলা মাথার মধ্যে অদ্ভুত সব শব্দ, বাক্য আর অনুভূতির জন্ম হতো। আমি সেগুলো খাতায় লিখে রাখতাম আর রাত্রে মাইক্রোফোনের সামনে বসে সেগুলো শোনাতাম। আর বাকিটা যেন আপনা আপনিই হয়ে যেত। কিন্তু আসল ঘটনাটা ঘটল তারও কিছুদিন পরে। একদিন গভীর রাতে কমেন্ট পড়তে পড়তে আচমকা আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম বিষয়টা কাকতালীয়, কিন্তু তারপর একটার পর একটা কমেন্ট চোখে পড়তে লাগলো। একজন লিখেছেন, জানেন, গল্প শোনার সময় মনে হচ্ছিল জানালার বাইরে অনেকগুলো টিয়া পাখি বসে আছে। আবার আরেকজন লিখেছেন, আজ ঘুমের মধ্যে সবুজ রঙের এক মহিলাকে দেখলাম, কই আগে তো দেখিনি। আরেকজন লিখেছেন, ভিডিওটা শোনার পর থেকেই ঘরের মধ্যে হালকা কাঁঠালি চাপার গন্ধ পাচ্ছি। আমি ধীরে ধীরে সোজা হয়ে বসে পড়লাম, কারণ এই গন্ধের কথা, শব্দের কথা, এ তো একান্ত আমার নিজস্ব অনুভূতি। আমি তো কাউকে কখনো এসব কথা বলিনি। সেদিন প্রথমবার সত্যি আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ আমি বুঝতে শুরু করেছিলাম আমি শুধু গল্প পড়ছি না, আমার শব্দের ভেতর দিয়ে অন্য কিছুও ছড়িয়ে পড়ছে হাজার হাজার লাখো লাখো মানুষের মধ্যে। আর আমিও ভেতর থেকে একটু একটু করে বদলে যাচ্ছি। দিনের পর দিন মাথায় তেল জল পড়তো না, শরীরের কোনো যত্ন নিতাম না, চোখের নিচে কালি জমতে শুরু করেছিল। কখনো কখনো আয়নায় নিজের চোখের দিকে তাকালে মনে হতো ওগুলো ঠিক আমার চোখ নয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার ঘরটা সব সময় কাঁঠালি চাপার গন্ধে ভরে থাকতো। আর মাঝরাতে কখনো কখনো মনে হতো জানালার ওপাশে আবছায়া অন্ধকারে দুটো ছায়া মূর্তি নিচে চলেছে ক্রমাগত। একজন সবুজাভ আভায় মোড়া নারী, আর আরেকজন গাঢ় অন্ধকারের মতো পুরুষ। একজনের নাচে লাস্যের কোমলতা, আরেকজনের ভঙ্গিমায় তাণ্ডবের তীব্রতা, আর দুজনের মধ্যিখানে অনবরত বেজে চলেছে বীণা আর মৃদঙ্গের শব্দ। আর দূরে কোথাও অনেকগুলো টিয়া পাখি একসঙ্গে ডেকে চলেছে। আচ্ছা, আমি কি তাহলে ধীরে ধীরে বলিদানের জন্য প্রস্তুত হচ্ছি? কি জানি। আচ্ছা, আপনার কি মনে হয় বীণা পানির শব্দের মধ্যে কি এমন পরিবর্তন হচ্ছিল? আর সে কি সত্যিই বলিদানের জন্য তৈরি হচ্ছিল? কমেন্ট সেকশনে জানাবেন। আজকের কাহিনী এই পর্যন্তই। পরবর্তী অংশ আসছে খুব শীঘ্রই। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।